এলেই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি, একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। এলেই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি, একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি। এই দিনে শুধু ভয়, কি করিয়ে ভরসায়, এই দিনে শুধু ভয়, কি করিয়ে ভরসায়, তুমি কাছে না। এলেই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি, একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। ডিয়ার ভিউয়ার্স, শুনছিলেন অসম্ভব হিলিং একটা গান। আপনারা অলরেডি জানেন, ওনাকে চিনেন, কে আছে আজকে আমাদের স্টুডিওতে গেস্ট হিসাবে। চলুন তারপরেও পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকে স্টুডিওতে আছেন মুত্তাকি হাসিব ভাইয়া, এবং আমরা জানি ওনাকে হচ্ছে উনি নেসক্যাফের গেট সেট রকের হচ্ছে যে চ্যাম্পিয়ন সিঙ্গার, এবং আমি আছি বরাবরের মতন ডালিয়া আপনাদের সাথে সবসময়। আশা করি পুরোটা সময় আজকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কারণ আজকে গান এবং আড্ডা এবং ভাইয়ার লাইফের যে জার্নি ওটা সম্পর্কে আমরা জানবো। ভাইয়া, আপনাকে স্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গান করে শোনানোর জন্য ইন্ট্রো। থ্যাংক ইউ। আপনাকেও শুভেচ্ছা, মানে আমাকে ইনভাইট করার জন্য এরকম একটা প্রোগ্রামে। আমি দেখেছি প্রোগ্রামটা, খুব সুন্দর কিছু এপিসোডস, এবং খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশে যারা হচ্ছেন লাইটেন্ড এবং লিডার আর্টিস্ট, যারা হচ্ছে যে পথপ্রদর্শক, ওনাদেরকে নিয়ে আসি যাতে আমাদের দেশে সবাই দেখে ইন্সপায়ার্ড হই। আর আপনি এমন একজন মানুষ যে সত্যি থ্যাংক ইউ, আমরা ধন্য আপনাকে পেয়ে। ভাইয়া, আমরা জানি যে আপনি গেট সেট রকের একজন চ্যাম্পিয়ন সিঙ্গার, এবং নাও হচ্ছে যে পপুলার একজন সিঙ্গার, প্লেব্যাক, কভার সং অ্যান্ড নিজেরও কিছু গান করেন। কোনটাতে আপনি বেশি এনজয় করেন? আমি আসলে মিউজিকের যে কোনো সেকশনেই আমি এনজয় করি। হ্যাঁ, সো মিউজিক তো আসলে খুব ইউনিভার্সাল একটা ব্যাপার। হ্যাঁ, এক একটা জায়গায় এক এক ধরনের মিউজিক হয়। আমি আসলে সব ধরনের মিউজিক শুনতে পছন্দ করি, সব ধরনের মিউজিক করতেও পছন্দ করি। সো আমার কাছে যদি মনে হয় যে আমি একটা পাঞ্জাবি গান শুনছি, সেটা যদি আমাকে টাচ করে,
সো আমি তখন ট্রাই করি ওটা গাওয়ার বা ওটার সাথে একাত্মতা প্রকাশ করার, জি। যদি আমি ফিল করি যে আমার ভালো লাগছে। সো এইভাবে আসলে আমি অনেক ধরনের জনরার সাথেই কাজ করি। বাট স্পেশালি আমি আমার ছোটবেলায় যেটা শুরু করেছি, আমার গান বাজনার পছন্দের জায়গাটা একটু ব্যান্ড অ্যান্ড রক মিউজিক। জি। এই দিকটাতে আমার ফ্যাসিনেশন সবসময় বেশি ছিল। আর এর সাথে আসলে আমার টোটাল ওভারঅল একটা কম্বো একটা পরিচয় আছে আমার, সেটা হচ্ছে যে মিক্সড একটা পরিচয়, যেটাকে বলা যায় আমি অনেক ধরনের জনরার গান পছন্দ করি। সো এটা খুব সুইট সফট গানও হতে পারে, আবার খুব হেভি কিছু হতে পারে। জি ভাই, আমরা জানি যে আপনি এখন ফুয়াদ এন্ড ফ্রেন্ডসদের সঙ্গে জি। গান করেন, এবং এই যে এখন থেকে আপনি আমরা যদি একদম পিছনে ফিরে যাই, আপনার শুরুর গল্পটা কোথা থেকে আপনি ইন্সপায়ার্ড হলেন, গান কি ছোটবেলা থেকে গাইতেন কিনা, এন্ড দেন একটা প্রতিযোগিতায় এসে আপনি উইনার হলেন, শুনি ভাইয়া। ছোটবেলায় শুরুটা বাড়িতে যেটা ছিল, আমার ভাইয়েরা গান করতো। আমার বড় ভাই একজন, তার নাম পিয়াস, উনি ফিডব্যাকে একসময় ভোকালিস্ট হিসাবে ছিলেন, এবং উনি অসংখ্য মিক্স অ্যালবামে গান করেছেন। তো বাড়িতে যেহেতু এরকম একটা কালচার ছিল, সো ওখান থেকে আমার মধ্যেও গানের ইন্সপিরেশন ইনফ্লুয়েন্স ঢুকে। সো ওখান থেকে আমি ছোটবেলায় আমার প্রথম আমি ড্রামস বাজানো শুরু করি আমার যখন বয়স 6-7 বছর, এরকম একটা সময়। বিকজ আমাদের বাসায় সকল ধরনের, আমরা জানি যে বাংলাদেশিরা যারা গান শুরু করেছে হারমোনিয়াম দিয়ে শুরু করেছে, আপনি ড্রামস দিয়ে শুরু আমি ড্রামস দিয়ে শুরু করেছি। সো আমাদের বাসায় ড্রামস ছিল, ভাইয়া প্র্যাকটিস করতো। সো ওই ড্রামসটা আমি ছোটবেলা থেকে বাসায় বসে বসে নিজে চেষ্টা করেই আসলে বেশ কিছু জিনিস আমি রপ্ত করে ফেলি, এবং আমি তখন থেকে ড্রামস বাজাতে আমার খুব ভালো লাগতো। এরপরে আমি আসলে যখন আমার স্কুল টাইমটাতে আমি আসলে স্কুলে খুব বেশি গজল, হামদ, নাত এগুলা গেয়েছি অনেক, বিকজ এটা আমার বাসায় আমার বাবা আমার মা এগুলো খুব পছন্দ করতেন। তালিম কোথা থেকে নিয়েছিলেন? তালিমটা আসলে ওভাবে কারো কাছ থেকে নেওয়া না, আমি কমপ্লিটলি সেলফ লার্নড, মানে ন্যাচারালি, জি, আমি ন্যাচারালি। সো এভাবেই আমার শুরু, এবং আমি ওই গান যখন গাওয়া শুরু করলাম, যখন ওই হামদ নাত গুলা গাইতাম স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায়, বিভিন্ন ইয়েতে, এবং সব জায়গায় আমি ফার্স্ট হতাম। হ্যাঁ, সো তখন থেকেই হলো কি যে সবাই আমাকে ওভাবে রিকগনাইজ করা শুরু করলো যে ও তো ভালো গান গায়। হ্যাঁ, সো তখন আমি হামদনাদ করতাম। তো তারপরে স্কুল যখন আমি ক্রস করলাম, স্কুল শেষ করে যখন কলেজে উঠলাম, ওই সময়টাতে আসলে আমার মধ্যে গ্রো করে আমি গিটার বাজাবো, গান করব, ব্যান্ড করব। আপনি অলরেডি তখন বুঝে গেছেন যে আপনার ভিতরে গান আছে। সো তখন থেকে আমি আমার মধ্যে ওই ব্যাপারগুলো শুরু হয়। আমি শুরু করি একটা কুষ্টিয়া একটা ব্যান্ডে, আমার বাই দ্য ওয়ে আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। আচ্ছা। সো ওখানে যেটা হয় যে আমার ওখানকার লোকাল কিছু গুড মিউজিশিয়ানস নিয়ে আমি একটা ব্যান্ড ফর্ম করি, এবং ওই ব্যান্ডটা আমি কন্টিনিউ করতে থাকি। তখন যেহেতু আমি কলেজ করছি, সো ওই সময়টাতে আমি ওই ব্যান্ডটা নিয়ে মুভ অন করি। তারপরে আমি এইচএসসি পরীক্ষার পরে আমি প্রথম একটা বাংলাদেশের রিয়েলিটি শোতে আমি ইন্টারের পর আমি প্রথম একটা রিয়েলিটি শো, এটার নাম ছিল ডি রক স্টার্স, ডিজুস অ্যারেঞ্জ করেছিল 2007-এ। সো ওখানে আমি প্রতিযোগিতায় অংশ নিই, এবং ওখানে আমার ব্যান্ড খুলনা ডিভিশন থেকে চান্স পায় টপ 20 ব্যান্ডের মধ্যে। কিভাবে এই কম্পিটিশনের কথা জানতে পারলেন, এবং এই যে এন্ট্রি করাটা একটা কম্পিটিশনে, এটার একদম শুরুর মানে একদম কে হচ্ছে আপনাকে খবরটা এনে দিয়েছে? ও আচ্ছা, ওই সময় টিভিতে আসলে ডিজুস নামে একটা খুব ভালো প্রোডাক্ট ছিল তখন জিপির। তো ডিজুস তখন এটা প্রচারণা করে যে এরকম ডি রক স্টার্স নামে একটা ব্যান্ড হান্ট প্রোগ্রাম আসছে। সো ওটাতে যারা ইচ্ছুক তারা এন্ট্রি করতে পারে। মানে ওই মুহূর্তটা যে হ্যাঁ আমি ডিসিশন নিচ্ছি, আমি যাব, আমি কম্পিটিশনে আমি ফেস করব।
রাইট, হ্যাঁ। সো ওই মুহূর্তটা মানে ওই কে ছিল মুহূর্তটা এবং তো ওই মুহূর্তটা কে ছিল বলতে আমরা সবাই ছিলাম, আমাদের ব্যান্ড, বাসায়? আমরা যারা আচ্ছা, ব্যান্ড ব্যান্ডে করছি বা ছিল। হ্যাঁ, বা আমরা সবাই মিলেই আসলে ডিসিশন নিলাম তখন যে আমরা এটাতে পার্টিসিপেট করব এবং আমরা এটাতে নাম দিব। সো তখন আমরা যেটা হয় যে আমরা ফোন করলাম, ফোন করে আমরা আমাদের এন্ট্রি করালাম যে আমাদের ব্যান্ডের নাম, তখন আমার ব্যান্ডের নাম ছিল ইকুয়াল। জি। সো আমরা ব্যান্ডের নাম এন্ট্রি করলাম এবং খুলনা থেকে আমরা অডিশন দিলাম। খুলনা থেকে অডিশন দিয়ে আমরা ঢাকায় টপ 20 ব্যান্ডস এর সাথে আপনার ব্যান্ড মেম্বারের সবাই টিকে ছিল? সবাই টিকে ছিল, হ্যাঁ। সো টপ 20 ব্যান্ডস এর মধ্যে আমরা সিলেক্টেড হলাম সারা বাংলাদেশ থেকে। সো 20টা ব্যান্ড মিলে তারপরে আমাদের গ্রুমিং হয়, তারপরে আমাদের পারফরমেন্স হয়। সো তারপরে যেটা হয় যে আমরা টপ 10-এ থাকা অবস্থায় আমরা এলিমিনেটেড হয়ে যাই ওইটা থেকে, ওই ডি রকস্টার থেকে। এটা ছিল 2007 সাল। এরপরে ডি রকস্টারের পরে আমি আমার মতোই আবার মিউজিক করছিলাম লং টাইম, করতে করতে 2011 সালে এসে গেল নেসক্যাফে গেট সেট রক। জি। সো ওটাতে সামহাও আমার এটাতে আমাকে আমার একটা ছোট ভাই আছে, ওর নাম জাহিদ, ও ভালো গান গায়। ও আমাকে ইনফ্লুয়েন্স করছিল যে ভাইয়া আপনি এটাতে যান, হ্যাঁ। ওইটা বাচ্চু ভাই অ্যারেঞ্জ করেছে এবং এটার সাথে নেসলে ছিল এবং এরা জড়িত ছিল। সো তখন যেটা হয় যে ওখানে আমার পার্টিসিপেশনের ব্যাপারে আমাকে ওই ছেলেটা ইনফ্লুয়েন্স করে, আমার ছোট ভাইটা। তো তখন বলে ভাই আপনি নাম দেন, এভাবে এভাবে আসলে নাম দেওয়া হচ্ছে। সো ছোট ভাইটার নাম আবার ওর বলুন। নাম জাহিদ। জাহিদ। হ্যাঁ, জাহিদ ভাই আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ, আপনার জন্য আজকে আমরা ওনাকে পেয়েছি। রাইট। সো আমি তারপরে ওখানে নাম এন্ট্রি করি, দেন আবার আমি খুলনা থেকেই আমার হয়, অডিশন হয়। সো ওখান থেকে আমি তখন ভোকালিস্ট হিসাবে ভোকাল ক্যাটাগরিতে আমি ঢাকার মেইন রাউন্ডে ইন হই। এরপরে গেট সেট রক চলতে থাকে। এরপরে গেট সেট রক থেকে আমি ফাইনালি অ্যাজ এ রানার আপ ভোকালিস্ট আমি এখান থেকে উত্তীর্ণ হই। ভাইয়া আমরা প্রায় দেখি বাংলাদেশে যারা সুপারস্টার, আপনি সুপারস্টার তো জি অফকোর্স, এতটা না। অফকোর্স এই যে ওনাদের ব্যাকগ্রাউন্ডে সবসময় আমরা প্রায় দেখি এই যে অভিনেত্রী তিশা থেকে শুরু করে আরো আরো বড় বড় অভিনেত্রীরা আছেন, ওনাদের ব্যাকগ্রাউন্ড সব সময় হচ্ছে প্রতিযোগিতা থেকে উঠে আসা। Most of জি। the participants, হ্যাঁ। জি, যেমন আমরা লাক্স চ্যানেল আই সুপারস্টারেও দেখি, এটাও কম্পিটিশন। জি, কম্পিটিশনে হচ্ছে উইনাররা সুপারস্টার হয়ে যায়। কম্পিটিশন ছাড়া যারা গান করতে চায় ওদের জন্য তো টিকে থাকা একটু টাফ। আপনার কি মনে হয়? না, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা আমি এটার সাথে একমত না, এই কারণে, কারণ গান যে ভালো গায় সে যেখানেই যেভাবেই গাবে সেভাবেই মানুষ তাকে রিকগনাইজ করতে পারবে। সো এখানে আসলে কম্পিটিশনে যাওয়া না যাওয়া, কম্পিটিশন ইটস আ ট্রেন্ড, এটা একটা ট্রেন্ড। এটা আমরা যেরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা একটা 20 শতাব্দীর মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আসলে অনেক বেশি এন্টারটেইনমেন্টের অনেক ফ্যাক্টরস থাকে আমাদের গণমাধ্যমে, মানে মিডিয়াতে। সো এগুলো আসলে একটা ট্রেন্ড, এগুলা দিয়ে আসলে দেখানো হচ্ছে বা আমরা হয়তো অনেকে লাভবানও হচ্ছে। হ্যাঁ, ভালো ভালো শিল্পী উঠে আসছে। যদি একটু ইন্টারাপ্ট করি, আপনি কিছু মনে না করলে, লালন ব্যান্ডের যে ভোকালিস্ট সুমি আপু, উনিও কিন্তু কম্পিটিশনের একজন উইনার। রাইট, অনেক আগে উনি বেনসন এন্ড হেজেস যে কম্পিটিশনটা ছিল ওখান থেকে উনি ফার্স্ট ভোকালিস্ট হয়েছিলেন। জি, আমরা যেটা দেখছি যে টিকে থাকার জন্য সাস্টেইন যে একটা ব্যাপার, শিল্পীরা প্রথমে প্রতিযোগিতা থেকে উইনার হয়, দেন নানা অ্যালবামে কাজ করতে করতে ওনারা প্লেব্যাক সিঙ্গার হয়ে যায়। তো এই জার্নিটা, এবং আমরা যারা দেখি যে নতুন যারা গান করতে আসবে ওরা সামটাইম ইনফিউরিটিতে ভুগে যে আমরা টিকতে পারবো। তো টিকে থাকা, জয়ী হওয়া এবং টিকে থাকা দুইটার মধ্যে তো একটা ব্যাপার আছে। একটা ব্যাপার আছে, হ্যাঁ, একটা ব্যাপার আছে। টিকে থাকাটাই মেইন, জয়ী হওয়াটা আমার কাছে মুখ্য না। আসলে যে টিকে থাকে এবং যে শিল্প তো একটা সত্তা, এই সত্তাটা আসলে মানুষ যতদিন পর্যন্ত পুষতে পারে তার কাছে ততদিনই শিল্পটা থাকে, বা সেটা গান হোক, সেটা নাটক হোক, নৃত্য হোক, এনিথিং। সো আমার কাছে মনে হয় টিকে থাকার জন্য যেটা লাগে একটা সেট করা মাইন্ড লাগে যে আমি আসলে এটাই করব, এটা ছাড়া আমি অন্য কিছু করব না।
সো আমার কাছে মনে হয়, এবং প্রত্যেকটা শিল্পীর সেটাই থাকে, প্রত্যেকটা শিল্পীর আসলে বেঁচে থাকার একমাত্র মাধ্যম কিন্তু তার শিল্পটাই। হ্যাঁ, সে বাকি সবকিছুর সাথে হয়তো মিলেমিশে চলে, তার ফ্যামিলি লাইফ থাকে, তার সারাউন্ডিংস থাকে, সবকিছু থাকে, কিন্তু আসলে সে বেঁচে থাকে তার ওই গানটা দিয়েই, তার ওই গানের মধ্যেই তার মস্তিষ্কটা সবসময় ডুবে থাকে। সো এই টিকে থাকে এভাবেই আসলে, এবং প্রচুর প্র্যাকটিস, অনেক ফোকাস, হ্যাঁ, এবং কনফিডেন্স, এগুলাকে সমন্বয় করে আসলে একটা শিল্পীর টিকে থাকা, এবং এটাই জরুরি আসলে, জয়ী হওয়াটা জরুরি না, আপনি যেটা বলছিলেন। জি, আপনার প্লেব্যাক গান চলে এসছে এবং সেটা খুবই খুবই জনপ্রিয়তা পেয়েছে, আমরা কি শুনতে পারবো আজকে শোতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শোনাবো। প্লেব্যাক গানটা সম্পর্কে আমি একটু বলতে চাই। গানটা আমি বেশ অনেক বছর হয়ে গেছে, গানটা আমি অনেক আগে গেয়েছি, কিন্তু গানটা এখনো মানুষের গলায়, মানুষের অনেক এখনো নতুন। হ্যাঁ, গানটি গেয়েছিলাম আমি 2015 সালে। রাজত্ব নামে একটা সিনেমা বের হয়েছিল, শাকিব খান এবং ববি অভিনীত। সো সেটাতে আমি প্রথম প্লেব্যাক একটি গান করার সুযোগ পাই। গানটি প্রডিউস করেছিলেন অদিত রহমান, এবং আমি গানটি অ্যাজ এ মেল ভোকাল হিসাবে আমি ছিলাম। তো এবং এই গানটার জন্য আমি পরবর্তীতে মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনীত হয়েছিলাম, পুরস্কার পাইনি বাট মনোনীত হয়েছিলাম বেস্ট মেল সিঙ্গার হিসাবে ওই বছরের। সো এই তো ভাইয়া, এখন আপনার কি প্রজেক্টস আছে এবং কি করছেন আপনি? আচ্ছা, আমি এখন যেটা করছি, এখন আমি একটা ব্যান্ডের সাথে যুক্ত আছি। এই ব্যান্ডটার নাম ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, ফুয়াদ আল মুক্তাদির, হি ইজ দ্য লিডার অফ দিস ব্যান্ড, এবং আমি ওখানে অ্যাজ এ ভোকালিস্ট আছি। তো ওই ব্যান্ডের সাথে আমি আমার লাইভ পারফরমেন্সগুলো করছি, লাইভ শোজগুলো করছি, এবং একই সাথে আমি আমার কিছু সোলো নিজের কিছু প্রজেক্ট, এগুলো আমি বাসায়, আমার নিজের হোম স্টুডিও আছে, আমি ওখানে রেকর্ড করছি, এবং এগুলা কিছু কিছু করে রিলিজ করছি, এবং সামনে আরো কিছু রিলিজের প্ল্যান আছে। আর এছাড়াও আমি এই মুহূর্তে বেশ কিছু গানের কাজ করছি, যেগুলো নাকি ওটিটি প্ল্যাটফর্মের যে গানগুলো, ড্রামা, এবং হয়তো ফিল্মেও গাবো সামনে। সো এগুলো নিয়ে ব্যস্ত আছি, এবং আমার নিজের কিছু সোলো শোজ নিয়ে ব্যস্ত আছি, লাইভ শোজ নিয়ে। জি, আমরা জানি যে আপনি প্রচুর দেশের বাইরে গান করছেন, দেশের বাইরে সফর করা হচ্ছে আপনার। জি, আমি দেশের বাইরে গিয়েছি আমাদের ব্যান্ডের সাথে, ফুয়াদ এন্ড ফ্রেন্ডস যে ব্যান্ডটা, এই ব্যান্ডটার সাথে আমি দেশের বাইরে গত 2023 এবং 2024 2 বছরে আমাদের 2টা ট্যুর হয়েছে, একটা আমেরিকাতে 2 মাস, এবং পরবর্তীতে 2024-এ আমরা গিয়েছি অস্ট্রেলিয়ায়। বিদেশের মাটিতে যখন আপনি বাংলা গান করেন, এবং সেখানে যে আমাদের বিদেশে যারা থাকে ওনাদেরকে কি যেন বলে, প্রবাসী ভাই বোনেরা আছেন, ওনাদের মাঝে যে আপনার জন্য ক্রেজ দেখেন, তখন কি ফিল হয়? অনেক লাকি ফিল হয় যে হ্যাঁ, আমাদের গান শোনার জন্য আমাদেরকে তারা ইনভাইট করেছেন ওখানে, এবং আমাদের গান শুনে বা আমাদেরকে দেখে তারা খুব অন্য লেভেলের একটা এক্সাইটেড হয়ে গেছেন। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো নিজেকে আসলেই লাকি মনে হয়, কারণ এটা খুব বাস্তব যে আমাদের দেশের বাইরে যারা থাকেন, আমাদের বাংলাদেশিরা, তারা আসলে ওখানে সবসময় বিদেশি কালচার দেখতে দেখতে ওনারা তো বাংলা কালচারটা দেখেন না। সো যখন তার নিজের দেশের শিল্পীকে সে দেখতে পান, তো সেটা তার কাছে একটা অন্যরকম হেভেনলি একটা ফিলিং কাজ করে, এবং তারা আমাদেরকে অনেক বেশি কেয়ার করেন, এবং সবসময় আমাদের খোঁজ রাখেন, আমরা কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, কি খাবো, হ্যাঁ, আমাদের এন্টারটেইনমেন্টের জন্য কি করা যায়। সো এগুলা নিয়ে ওনারা খুব এফোর্ট দেন, এগুলো আমাদের জন্য আসলে প্রাপ্তি। অবশ্যই। আর আমরাও দেখি যারা দেশে থাকি, যখন ভাইয়া আপনি বাইরে যান, বাংলা গান করেন, এবং একটা কি বলে এটাকে, মেলবন্ধন সৃষ্টি হয়, এবং যারা নতুন নতুন শ্রোতারা আসছে, ওদেরও হচ্ছে আগ্রহ বাড়ে যে আরো বাংলা গান শুনবে। আপনার কি মনে হয় বাংলা গানের আমাদের যে মিউজিক বাংলাদেশে কতটুকু ইমপ্রুভ হচ্ছে, এবং আমরা আরো ভালো গান পাচ্ছি কিনা?
অবভিয়াসলি হ্যাঁ অবভিয়াসলি ইমপ্রুভ তো হচ্ছে। ইমপ্রুভ আমাদের মিউজিক অনেক আগে থেকে সমৃদ্ধ। আমাদের মিউজিক, বাংলাদেশি মিউজিক, আমাদের বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমাদের মিউজিক অনেক সমৃদ্ধ। সময়ের চাহিদা অনুযায়ী মিউজিক চেঞ্জ হয়েছে এবং মিউজিক স্টিল অনেক ভালো মিউজিক হচ্ছে আমাদের দেশে। এবং শুধু দেশে না, আমাদের দেশীয় যারা বাইরে প্রবাসী আছে তারাও অনেক ভালো মিউজিক করছে এবং দেশে এই মুহূর্তে বেশ কিছু ভালো ভালো মিউজিক্যাল প্রজেক্ট হচ্ছে, যেই প্রজেক্টগুলো থেকে অনেক ভালো গান বের হয়ে আসছে, যেগুলো এখন বিশ্বব্যাপী খুবই পপুলার। হ্যাঁ, খুবই পপুলার এবং মানুষ সেই গানগুলো নিয়েই আছে। আমি বলবো আমাদের বাংলাদেশের অনেক বড় অ্যাচিভমেন্ট কোক স্টুডিও বাংলা থেকে অনেক ভালো ভালো গান বিশ্বব্যাপী মানুষ শুনছে। সো এটা তো আমাদের মিউজিকের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং আমাদের মিউজিক গ্লোবালি অনেক বুম করছে অনেক ভালোভাবে। আমি যদি এই প্রশ্নটা করি যে ফোক আর সুফি এর মধ্যে পার্থক্য কি? ফোক ইজ দ্য টার্ম অফ ফোকলোর যেটা হচ্ছে প্রত্যেকটা দেশের রুট মিউজিক, যেটা একদম রুটের মানুষ একটা ওই ভূমিটা, ওই সয়েলে যখন সিভিলাইজেশন তৈরি হয়েছে তখন ওই সিভিলাইজেশন প্রথম যে মিউজিকটা করেছে ওটাকে বলা হয় ফোক মিউজিক। সো ফোক ইজ এ থিং যেটা আমরা কমপ্লিটলি নিজেরা ওন করি। আমরা বাংলাদেশ হিসাবে আমাদের জারি গান, সারি গান, ভাটিয়ালি গান, আমাদের হিল ট্র্যাক্সের গান, পাহাড়ি গান, এগুলো হচ্ছে আমাদের গান, এটাকে বলে ফোক। আর সুফি মিউজিক, এটার আসলে অনেক বড় বিস্তার আছে। এটার সুফি মিউজিক এরকম কিছু যে সুফিইজম এসেছে আসলে সৃষ্টিকর্তার সাথে কানেকশন ক্রিয়েট করার জন্য। সো সুফি মিউজিকটা, আমাদের দেশে সুফি মিউজিক আছে, আমাদের বাংলাদেশে সুফি, আমাদের লালন সাইজি একজন সুফি। উনি ওনার সৃষ্টিকর্তার সাথে দিদার তৈরি করে তার ভেতর থেকে সব ভাব সে আমাদেরকে শেয়ার করেছেন, আমাদের মানুষকে বলে গিয়েছেন এবং এটা হাজার হাজার বছর টিকে থাকবে। তো এটাকে বলতে পারেন আপনি সুফিইজম। হ্যাঁ, যে ওনার ব্যাপারটাই ছিল শুধু গান শোনানো বা এন্টারটেইন করার জন্য না, বা গান চর্চার জন্য না, শুধু তার ব্যাপারটা ছিল উনি সৃষ্টিকর্তার সাথে কানেকশন করে কি কি উনি পাচ্ছেন সৃষ্টিকর্তা থেকে সেটা মানুষের মধ্যে পজিটিভলি বিলিয়ে দেওয়া এবং মানুষ যেন ওনার সেই তত্ত্বগুলোকে কাজে লাগিয়ে, নিজেদের জীবনে কাজে লাগিয়ে মানুষ যেন ইমপ্রুভ করতে পারে। সো দিস ইজ সুফিইজম। আমি আমাদের বাংলাদেশি টার্ম থেকেই সুফিইজমকে বললাম। সুফিইজম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে, ইরানে আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়ায় আছে, টার্কিতে আছে এবং ইজিপ্টে আছে। হ্যাঁ, সব ভালো ভালো পৃথিবীর অনেক দেশেই সুফিইজম আছে, সুফি কালচার আছে। সো এটা আমাদের সুফিইজম। আপনি কোন জনরার গান করতে বেশি কমফোর্ট ফিল করেন? আমি অবশ্যই একটু ব্যান্ড জনরার গান করতে সবসময় কমফোর্ট ফিল করতাম, এখনো করি। তবে এখন মিউজিক আস্তে আস্তে বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। সো আমি চেষ্টা করি ব্যান্ড জনরা এবং আমাদের দেশীয় বা ইস্টার্ন, পৃথিবীর যে ইস্টার্ন সাইডটা, এই ইস্টার্ন সাইডের সাউন্ডটাকে একসাথে ব্লেন্ড করে কিছু করার। লাইক আমাদের বাংলাদেশি সুর, ইন্ডিয়ান সুর, পাকিস্তানি সুর, অথবা এই মহাদেশীয় যে সুরগুলো, এই সুরগুলোকে আমি ওয়েস্টার্নের সাথে ব্লেন্ড করে গান বাজনা করতে পছন্দ করি। একজন রকস্টার হিসেবে আপনি কিভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশেন, বা এখন কি কোনো কষ্ট হয় যে রকস্টার হওয়ার পরে যখন দেখেন যে যারা রকস্টার বা গানের সাথে রিলেটেড না, লাইক মি, আমার মতন, কানেক্ট করতে কি কষ্ট হয় আপনার? স্বাভাবিক হতে? একদমই না। একটা রকস্টার সে মানে মানুষের কাছে রকস্টার হতে পারে, বাট সে তো একটা মানুষ। তো আমি যেটা করি, আমার বাসার নিচে চায়ের দোকান, আমি সারাদিন চায়ের দোকানে পড়ে থাকি। আমি সারাদিন চা খাই, সবার সাথে কথা হয়, অনেক মানুষের সাথে আমার কথা হয়, গল্প হয়। আমার চায়ের যে চা বিক্রি করছেন তার সাথেও আমার খুব সুসম্পর্ক। হ্যাঁ, সো ইটস এ নর্মাল থিং। মোস্ট অফ দ্য টাইম আপনি কি ভাবেন, মানে কি নিয়ে ভাবেন? গান বা সুর, কি নিয়ে আপনার চিন্তা হয়? মোস্ট অফ দ্য টাইম গান সুর নিয়ে ভাবা তো অবশ্যই হয়, এটাই তো বাঁচিয়ে রাখে আমাদেরকে। হ্যাঁ, কিন্তু আসলে ওই যে একটা কথা বলছিলাম তখন, যে সত্তা,
একটা সত্তা তৈরি হয়ে যায় আস্তে আস্তে একটা শিল্পীর বা রকস্টার যাই বলেন না কেন, ওই সত্তাটাকে নিয়ে ওই সত্তাটাকে বাঁচিয়ে রাখার যে চেষ্টাটা, এগুলা নিয়ে ভাবনাটা বেশি। ওই সত্তাটাকে বাঁচিয়ে রাখার জন্য বেশি ভাবা হয়, আমি সেটাই ভাবি। আর আমি একটু মেন্টালি পিসফুলি থাকার চেষ্টা করি, যেন আমার সুর, আমার চিন্তা, আমার প্রোগ্রেস এগুলো ঠিক থাকে। সো এগুলাই চিন্তা। আর সব চিন্তা তো আসে, সবকিছু তো রিলেটেড। ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, সবকিছুই মেনটেন করতে হচ্ছে এই সত্তাটাকে ধরে রেখে। দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি। আর কিছুই না। ভাইয়া, এই যে রিমিক্স গানগুলো বের হচ্ছে এবং দেখা যায় যে পুরনো রিমিক্স গানগুলো যখন রিমিক্স করে, তখন যারা গান শুনে তার নতুন যে গানটা রিমিক্স হলো সেটা খুব একটা নিতে পারছে না। এটা কি মানে পুরনো যে গানের যে ওটা কি বলবো আমি, নতুনত্বটাকে অ্যাকসেপ্ট করতে না পারার এই মনস্তাত্ত্বিকভাবে এটা কি জড়িত, নাকি আসলে ব্যাপারটা ভালো হচ্ছে না? আচ্ছা, এখানে এটা খুব সুন্দর একটা পয়েন্ট আপনি কোয়েশ্চেন করেছেন। সেটা হচ্ছে আসলে রিমিক্স ব্যাপারটা অরিজিনালিটিটাকে যেভাবে নষ্ট করে, আবার একই সাথে রিমিক্সকে প্রয়োজনও আছে আপনার জেনারেশনকে জানানোর জন্য। সাপোজ এটাকে কানেক্ট করার জন্য, অবশ্যই। বিকজ আপনার দেশে আপনার প্রিভিয়াস ইন্ডাস্ট্রিতে কি ধরনের গান ছিল, এটা যদি আপনার ভবিষ্যৎ প্রজন্ম জানতে না পারে নতুন সাউন্ডের মাধ্যমে, তাহলে কিন্তু তারা কোনোদিনই জানতে পারবে না। কারণ আপনার বাচ্চা বা আমার বাচ্চা কিন্তু ওই পুরোনো সাউন্ডটাকে শুনবে না, কারণ তারা এখন নতুন সময় আছে। তো তারা চাইবেই যে পুরোনো গানটা নতুন ভাবে শুনতে। সো এই ধরনের এক রকম শ্রোতাও আছে আমাদের দেশে। আবার কেউ আছে যারা ওই অরিজিনাল গানটার সৃষ্টির সময়ে শুনেছে, তারা আবার হয়তো চিন্তা করছে যে ওই গানটা তখনই ভালো ছিল, রিমিক্স করে নষ্ট হচ্ছে। সো এখানে আসলে দুই ধরনের মতামত আছে। সেটা হচ্ছে এটাই যে ওনার কাছে ওই গানটা ওই সময়ের জন্য ভালো, আবার যারা রিমিক্স করছে, হ্যাঁ এখানেও একটা ব্যাপার আছে, রিমিক্স যদি ওই অরিজিনাল গানটার থেকে খারাপ হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ওই রিমিক্সটা ওই গানটাকে নষ্ট করছে এবং ওই গানটার সম্মান আর থাকছে না এবং মানুষও রিসিভ করতে পারছে না। বাট আমি রিমিক্স করার বিপক্ষে না, আমি চাই রিমিক্স হোক, কিন্তু সুন্দরভাবে হোক, যেই প্রেজেন্টেশনটা পরবর্তী জেনারেশন জানতে পারবে যে হ্যাঁ আমাদের দেশে এরকম গোল্ডেন সংস আগেই হয়েছে, দায়িত্ব নিয়ে যদি করা যায়। হ্যাঁ, সো এরকম অনেকে আছে, হ্যাঁ অনেক ফাইজলামি করে অনেক ধরনের সাউন্ড ক্রিয়েট করে, এটা করে সেটা করে, হয়তো তাদের জ্ঞানের অভাব আছে এই জন্য তারা এগুলো করছে। কিন্তু সব রিমিক্সকে এক রিমিক্স মনে করা যাবে না, বিকজ কিছু রিমেক আসলেই ইম্প্যাক্ট ক্রিয়েট করে মিউজিক ইন্ডাস্ট্রিতে। ভালো বলেছেন। এবার আমরা র্যাপিড ফায়ার যাব। অলরাইট। এক কথায় গান আপনার কাছে কি? জীবন। স্টুডিও না স্টেজ, কোনটা বেশি প্রিয় আপনার? দুইটাই পছন্দ, বাট স্টেজ, আই লাভ স্টেজ। যদি জীবনটা একটা গান হতো, নাম কি রাখতেন? জীবনটা যদি একটা গান হতো, আত্মা, নাম রাখতাম আত্মা। আপনার ফেভারিট সিঙ্গার কে? এটা বলা কঠিন, তবে পৃথিবীর সকল ভালো সিঙ্গার আমার ফেভারিট। ভাইয়া, প্রয়াত আইয়ুব বাচ্চু স্যারকে নিয়ে আমরা কিছু শুনতে চাই আপনার থেকে, কারণ আপনি যখন চ্যাম্পিয়ন হলেন গেট সেট রকে, তো ওনার একটা সংস্পর্শ ছিল আপনার, যে কতটা প্রভাব ফেলেছে এবং আপনার জীবনে কতটা চেঞ্জেস আসছে। যেহেতু আমরা অনেকেই দেখি না, মানে ওনাকে তো আর দেখি নাই, দেখার সুযোগ হয়নি, যারা নতুন প্রজন্ম ওরাও দেখতে পায়নি। আপনি ওনার সম্পর্কে কিছু বলেন, কিছু অভিজ্ঞতা। এটা অনেক বড় ব্যাপার আসলে বাচ্চু ভাইকে নিয়ে কথা বলা। তারপরেও হ্যাঁ, আমি ওনার সংস্পর্শ পেয়েছি ওই সময়টাতে, এবং তার পরবর্তী উনি যতদিন জীবিত ছিলেন, এই পরবর্তী 6-7 বছর ওনার সংস্পর্শ আমি পেয়েছি। এবং বাচ্চু ভাইকে নিয়ে আসলে বলার মতো মানে ব্যক্তি আমি না। বাংলাদেশে
উনি শুধু আয়ুব বাচ্চু না, উনি একটা ইনস্টিটিউট। উনি যদি আমাদের বাংলাদেশি মিউজিকে যে আমরা সবসময় দেখছি, আমরা ঘাড়ে গিটার নিয়ে ঘুরছি, আমরা যে কোনো জায়গায় দেখছি গিটার বাজছে, এই গিটারটাকে উনি বাংলাদেশে পরিচয় করিয়েছেন আয়ুব বাচ্চু। উনি না থাকলে বাংলাদেশে গিটার নামক কোনো ইনস্ট্রুমেন্ট আছে এটা কেউ জানতো না, এবং এই চর্চাটা এই দেশে হতো না। উনি গিটারকে পরিচয় করিয়েছেন, উনি রক মিউজিককে পরিচয় করিয়েছেন। রক মিউজিকের পরে এরপরে বিভিন্ন শাখা প্রশাখা লাইক মেটাল, হার্ড রক, ডেথ মেটাল বা প্রোগ্রেসিভ রক, এগুলো সবকিছু কিন্তু তার ওই সূত্র ধরেই এসেছে বা ইমপ্রুভ করেছে, আদারওয়াইজ কিন্তু করতে পারতো না। তো এইটা তো আসলে আয়ুব বাচ্চু, আমি যেটা বলবো। আর বাচ্চু ভাই আমাকে খুব ভালোবাসতেন, এটা অনেক বড় পাওয়া আমার। এবং বাচ্চু ভাই আমাকে একটা কথা বলেছেন যে মানে আমি মানে আমাকে তুই করে বলতেন, দেখ একটা জিনিস মনে রাখবি, তোকে কিন্তু আমি ভালোবাসি, আর কিচ্ছু মনে রাখা দরকার না, আমি কিন্তু তোকে ভালোবাসি। এই কথাটা বাচ্চু ভাই আমাকে সেভারাল টাইমস বলেছেন। এবং একটা ব্যাপার না বললেন, আমি তো বাচ্চু ভাইয়ের উনার নিজের গান ওনার সামনে পারফর্ম করেছি। সো এমনও হয়েছে যে উনি আমাকে পারফরমেন্সের পরে এসে নিজে স্টেজে উঠে এসে জড়ায় ধরেছেন। এবং আমার একটা স্মৃতি খুব মনে পড়ে, সেটা হচ্ছে যে আমার ওই কম্পিটিশনে আমার ইংলিশ রাউন্ড যেটা চলছিল, ইংলিশ গানের। সো আমি গানস অ্যান্ড রোজেসের ডোন্ট ক্রাই গানটা করছিলাম। সো প্র্যাকটিস করছিলাম, সাউন্ড চেকে প্র্যাকটিস করছিলাম। তখন বাচ্চু ভাই উনি জাজের সিট থেকে উঠে আসলেন দৌড় দিয়ে। উঠে এসে উনি গিটারিস্টের কাছ থেকে গিটারটা নিয়ে বললেন, আমি এই গানটা একটু ওর সাথে বাজাবো। মানে আমি নিজেকে ঠেকাতে পারছি না যে আমি মানে ওনার খুব বাজাতে ইচ্ছা করছে আমার সাথে, ওই জন্য উনি এসে আমার সাথে পুরো গানটা একটু বাজালেন এবং বাজিয়ে খুব খুশি হলেন, বললেন খুব ভালো করে পারফর্ম কর, হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো হবে, ঠিক আছে। আর এই তো এগুলাই তো আসলে মিউজিশিয়ানের সাথে মিউজিশিয়ানের সম্পর্কটা এরকমই হয়। আর আমরা যেহেতু অনেক ছোট, উনি অনেক ভালোবেসেছেন, অনেক কিছু শিখিয়েছেন আমাদেরকে। এবং একটা ব্যাপার যে হ্যাঁ, ওনার বেশ কিছু ব্যাপার আমাদের মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ। এবং আমি হয়তোবা আমার জীবনের শেষ দিন পর্যন্ত, আমার পরবর্তী যত জেনারেশন আসুক না কেন, আমি বলবো আমি আয়ুব বাচ্চুর সময়ে জীবিত ছিলাম। আয়ুব বাচ্চুকে আমি দেখেছি, আয়ুব বাচ্চুকে আমি ছুঁয়ে দেখেছি, আয়ুব বাচ্চুকে চোখে চোখ রেখে আমি কথা বলেছি, আয়ুব বাচ্চুর সাথে আমি গান গেয়েছি। এটা আমি আমার পরবর্তী সকল জেনারেশনকে বলতে পারবো। এটা আমার কাছে অনেক বড়। ভাইয়া, আজকে আমরা আপনার গান শুনবো। এই গানের মাধ্যমে আমরা আজকের শোটা এখানেই শেষ করব। তবে শেষ করতে ইচ্ছে করছে না, আশা করি আবার আপনাকে আমরা এই নেক্সট জেন শো স্টুডিওতে পাবো গানের আড্ডায়। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি এবং আপনাকে অনেক অনেক সফলতার শুভকামনা জানাই। ধন্যবাদ, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আজকে আমরা গান শুনলাম এবং হাসিব ভাইয়ার যে লাইফ জার্নি খুবই ইন্সপায়ারিং, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে ওনার যে লাইফ স্টোরি অল্প সময় তো হবে না, ওনাকে আরও আমরা নিয়ে আসবো ইন ফিউচার। অ্যান্ড কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুকে, ইউটিউবে, টুইটারে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন। তুমি ছাড়া কে আছে হৃদয়ে, কখনো যেও না হারিয়ে। ও তুমি ছাড়া কে আছে হৃদয়ে, কখনো যেও না হারিয়ে। মনের মাঝে ভালোবেসে এ কোন প্রেমে দিলে যে রাঙিয়ে।
চোখেরই আলোয় তুমি আমারই মনেরই আরাধনায়। ও আছো তুমি নীরবে দু চোখেরই আলোয় তুমি আমারই মনেরই আরাধনায়। মনের মাঝে ভালোবেসে এ কোন প্রেমে দিলে যে রাঙিয়ে। তুমি ছাড়া